ওয়েলকাম টু অল। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় সম্বন্ধে আমাদের জ্ঞান থাকা প্রয়োজন। না হলে আমরা কিন্তু কাজ করতে গিয়ে বিভিন্ন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারি। তো আজকের যে টপিক, সেই টপিক হচ্ছে সেফটি প্রিকশন ইন শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং অ্যান্ড অক্সিঅ্যাসিটিলিন ওয়েল্ডিং অ্যান্ড কাটিং। মানে সেফটি আমরা কি নেব যখন আমরা শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং করব বা ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং করব, এবং অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং যখন করব তখনই বা কি সেফটি আমরা নেব, বা কাটিং করার সময় আমরা কি সেফটি নেব। তো সেই সেফটি সম্বন্ধে যদি আমরা না জানি তাহলে আমরা কাজ যেমনই করি তাতে করে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থেকে যায়। সুতরাং আমাদেরকে আগে সেফটিটা ভালো করে বুঝতে হবে। তো সেফটি মানে কি? না, সেফটি মানে quality or condition of being safe, free from danger, injury and damage. তাহলে সেফটি means the quality or condition being safe, মানে যে কন্ডিশনে আমরা সেফ থাকতে পারবো এবং আমরা ডেঞ্জার থেকে ফ্রি থাকতে পারবো, আমাদের ডেঞ্জার নেই বা ইনজুরি আমাদের হবে না। তো দেখো, if you are not free from danger or damage and get injured in unsafe condition, মানে যেখানে সেফটি নেই সেটা আনসেফ কন্ডিশন, it indicates that there is no safety. যেখানে সেফটি নেই সেখানে কাজের কোনো ভ্যালু নেই। সেফটি ফার্স্ট। তো সেফটি ইন ইন্ডাস্ট্রি ইজ এসেন্সিয়াল। ইন্ডাস্ট্রিতে সেফটি হচ্ছে আবশ্যিক, এসেন্সিয়াল। Most of the accident occur in industries due to the some unsafe acts. ও আমি করে নিলাম, ওটা আমার হয়ে যাবে, ওটা আমার দরকার নেই, কিন্তু এটা হচ্ছে আনসেফ অ্যাক্টস অ্যান্ড আনসেফ কন্ডিশনের জন্যই কিন্তু মোস্ট অফ দ্য অ্যাক্সিডেন্ট ইন্ডাস্ট্রিতে ঘটে। তাহলে সেফটিটাকে আমরা ক্লাসিফাইড করেছি পার্সোনাল সেফটি, শপ সেফটি, মেশিন সেফটি অ্যান্ড অ্যাক্সেসরিজ সেফটি। পার্সোনাল সেফটি মানে আমার নিজের সেফটি, আমি কি কি পরিধান করব। শপ সেফটি মানে ওয়ার্কশপের মধ্যে যে সেফটিগুলো। মেশিন সেফটি মানে মেশিন সম্বন্ধীয় আমরা কি কি সেফটিগুলো নেব। আর অ্যাক্সেসরিজ সেফটি মানে হচ্ছে আনুষঙ্গিক কি সেফটি আমরা গ্রহণ করব। তো দেখো, পার্সোনাল সেফটিটা আমরা প্রথমে দেখে নেব। না, পার্সোনাল সেফটিতে আমরা এটা দেখছি সেফটি প্রিকশন ইন শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং অথবা ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং। দেখো, ডিউরিং ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং অপারেশন দ্য ফলোইং প্রোটেক্টিভ ক্লোদিং মেড অফ লেদার, লেদারের ক্লোদিং আমাকে পরতে হবে, আর ইউজ টু প্রোটেক্ট দ্য ওয়েল্ডার্স বডি, যে ওয়েল্ডিং করছে সেই ওয়েল্ডারের বডিকে প্রোটেক্ট করবে কি থেকে, না আর্ক থেকে, ফ্লাশ থেকে, হিট থেকে, স্পার্ক থেকে, স্প্যাটার থেকে। ওয়েল্ডিং করার সময় যে টুকরো টুকরো মেটালগুলো ছিটকে পড়ে সেগুলোকে বলি স্প্যাটার্স। আর বাকি আর্ক, ফ্লাশ, হিট, স্পার্কস তোমরা জানো। তো এইগুলো থেকে আমাদের বডিকে প্রোটেক্ট করবে কে, না লেদারের ক্লদিং যদি আমরা ইউজ করি, মানে লেদারের অ্যাপ্রন আমরা যদি ইউজ করি তাহলে আমরা এগুলো থেকে তাহলে অবশ্যই আমরা ইউজ করব। এবার হচ্ছে গ্লাভস, হাতে গ্লাভস পরতে হবে।
Gloves are used to protect the hands of a welder from electric shock, arc flash, heat, sparks and spatters. তাহলে গ্লাভস এই কারণগুলোর জন্য পরবো যাতে করে ইলেকট্রিক শক না হয়, আর্কের ফ্লাশ না লাগে, হিট না লাগে, ঠিক আছে, স্পার্কস না লাগে এবং স্প্যাটার্স মানে টুকরো মেটালগুলো যাতে আমাদের হাতে না পড়ে। স্লিভস ইউজ টু প্রোটেক্ট দ্য আর্মস অফ দ্য ওয়েল্ডার, ওয়েল্ডারের যে আর্মস সে আর্মসকে রক্ষা করার জন্য আমরা স্লিভস পরবো। আর কি পরবো না লেগিংস ইউজ টু প্রোটেক্ট দ্য লেগস অ্যান্ড অ্যাঙ্কেলস অফ এ ওয়েল্ডার, পাগুলোর সেফটির জন্য আমরা লেগিংস পরবো এবং অ্যাঙ্কেলস মানে গোড়ালির জন্য আমরা লেগিংসটা ইউজ করব। শুজ আর ইউজ টু প্রোটেক্ট দ্য ফিট অফ এ ওয়েল্ডার ফ্রম মেটাল স্প্যাটার। শু কেন পরবো যাতে মেটালের টুকরোগুলো যে ছিটকে ছিটকে পড়ে এটাকে বলে স্প্যাটার্স। তাহলে এই স্প্যাটার্সকে যাতে আমাদের পায়ে যদি পড়ে তাহলে আমাদের পায়া কিন্তু ক্ষতবিক্ষত হতে পারে, এই কারণে পুড়ে যেতে পারে, বার্ন ইনজুরি হতে পারে। তো এই কারণে আমরা কিন্তু শু পরবো। শু ছাড়া ওয়ার্কশপে এলাও নেই, ওয়ার্কশপে ঢোকা উচিত নয় বা ঢুকতে দেবে না তোমাকে। ইউজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট আই শিল্ড অর ফেস শিল্ড অর ওয়েল্ডিং হেলমেট। আমরা যখন ওয়েল্ডিং করি তখন দেখেছো আমাদের চোখগুলো ঢাকা দেওয়ার জন্য যাতে চোখের মধ্যে আমাদের যে ওয়েল্ডিং এর যে রে গুলো বেরোয়, এটা কি রে বেরোয় না আল্ট্রাভায়োলেট রে আর ইনফ্রারেড রে, এই রে গুলো যাতে আমাদের চোখে আর্কাই করতে না পারে। তাহলে চোখে যদি আমাদের আর্কাই হয়ে যায় তাহলে আমাদের খুব অস্বস্তি হবে, ঠিক আছে। তো সেটা যাতে না হয় তো সেই কারণে আমরা কি করব না অ্যাপ্রোপ্রিয়েট আই শিল্ড ইউজ করব। অ্যাপ্রোপ্রিয়েট আই শিল্ড মানে আমাদের যে ওয়েল্ডিং মেশিনে যে আমরা অ্যাম্পিয়ারেজ সেট করি অ্যাকর্ডিং টু দ্য থিকনেস অফ দ্য মেটেরিয়াল, সেই যে অ্যাম্পিয়ারেজ সেট করি সেখানে আমাদের যেমন অ্যাম্পিয়ারেজ থাকবে তো সেরকম আমাদের সেট নাম্বারের গ্লাস ইউজ করতে হবে। এই হেলমেট যে আমরা পরছি বা আই শিল্ড পরছি বা ফেস শিল্ড পরছি, তো সেই ফেস শিল্ডের যে সামনে কাঁচ থাকে সেই কাঁচটাকে আমাদের সেই সেট নাম্বারের ইউজ করতে হবে। যেমন 100 অ্যাম্পিয়ার আপ টু ইউজ করলে 8 থেকে 9 সেট নাম্বার তোমরা জানো, বা 10 থেকে 11 সেট নাম্বার 100 থেকে 300 জন্য, অথবা 12 থেকে 14 অ্যাবাভ 300 জন্য আমরা সেট নাম্বার ইউজ করে থাকি বা ইউজ করতে হবে প্রত্যেককে, নাহলে আর্কাই হয়ে যাবে। আর্কাই হয়ে গেলে চোখ লাল হয়ে যাবে, চোখ করকর করবে এবং রাতে ঘুমাতে পারবে না। তাহলে কখনোই আর্ককে কিন্তু আমাদের খালি চোখে দেখা উচিত না। এবার একটা ফিগারের মধ্যে দিয়ে আমরা দেখে নেব যে কি কি সেফটি আমরা ইউজ করছি। পার্সোনাল সেফটি দেখো এখানে স্লিভস পরেছে, হেলমেট পরেছে, এই দেখো আই শিল্ড, ঠিক আছে, আই শিল্ডের যে গ্লাস এটাকে আমরা ডিন গ্লাস বলি, ঠিক আছে, এটা হ্যান্ড গ্লাভস, অ্যাপ্রন, লেগ গার্ডস, শু সমস্ত কিছু পরে তারপর উনি ওয়েল্ডিং এর জন্য যাচ্ছেন। এটা হচ্ছে সেফ কন্ডিশন পার্সোনাল সেফটি। এরপর আমরা দেখব ওয়ার্কশপের মধ্যে আমরা কি কি সেফটি নেব। দেখো ওয়েল্ডিং শপ শুড বি ওয়েল ভেন্টিলেটেড। ওয়েল্ডিং শপ সবসময় ওয়েল ভেন্টিলেটেড হতে হবে যাতে সেখানে আলো বাতাস যাতায়াত করতে পারে। টু প্রোটেক্ট দ্য ওয়েল্ডার ফ্রম ফিউমস, কারণ ওয়েল্ডিং করলে অনেক ধোঁয়া হবে, ফিউমস হবে এবং এই ফিউমস থেকে সাফোকেশন হতে পারে ওয়েল্ডারের। তো সেই কারণে আমরা কিন্তু ওয়েল্ডিং শপটা সবসময় ওয়েল ভেন্টিলেটেড থাকতে হবে। মেক শিওর দ্য এক্সস্ট সিস্টেম ফাংশন এফেক্টিভলি। তাহলে ওই যে এক্সস্ট ফ্যান আমাদের ওয়ার্কশপে আছে তোমরা দেখেছো, তো ওই এক্সস্ট ফ্যান যেন ঠিক ওয়ার্কিং কন্ডিশনে থাকে, যেন এগুলো চলে। তাহলে কি করবে, ভেতরে যে ফিউমসটা হবে ওটাকে বের করে দেবে। আচ্ছা, নেভার স্টোর ফ্লেমেবল মেটেরিয়ালস নিয়ার দ্য ওয়েল্ডিং শপ।
ওয়েল্ডিং শপের ভেতরে যেন কোনো ফ্লেমেবল মেটেরিয়ালস, দাহ্য পদার্থ না থাকে। তাহলে কি হবে, যে কোনো স্পার্ক বা স্প্যাটার ছিটকে গিয়ে ওইটা আগুন লেগে যেতে পারে, তাহলে তখন একটা আনসেফ কন্ডিশন তৈরি হবে। সুতরাং নেভার স্টোর ফ্লেমেবল মেটেরিয়াল নিয়ার দ্য ওয়েল্ডিং শপ। আচ্ছা, ট্যাঙ্কস অর কন্টেনার should never be welded unless these are free from any explosive material. যে ট্যাঙ্কস এবং কন্টেনার্স তুমি ওয়েল্ডিং করতে যাচ্ছ, তার আগে তোমাকে সিওর হয়ে নিতে হবে যে এর মধ্যে কোনো এক্সপ্লোসিভ মেটেরিয়াল আছে কিনা। তুমি যখনই ওয়েল্ডিং করতে গেলে ওই এক্সপ্লোসিভ মেটেরিয়ালের সংস্পর্শে আগুন এসে কি করবে, ওখানে একটা আনসেফ কন্ডিশন তৈরি হবে এবং অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এবার দেখো, the movable skin should be available so that other may be saved from the rays effect. বলেছিলাম আল্ট্রাভায়োলেট রে আর ইনফ্রারেড রে, এই দুটো আমাদের ওয়েল্ডিং আর্ক থেকে নির্গত হচ্ছে, এবং এটাকে আটকানোর জন্য তুমি মুভেবল স্কিন, মানে যে স্কিনটা ঠেলে নিয়ে যাওয়া যায়, এবং যার ফলে কি হবে, যেখানে ওয়েল্ডিং হবে যে পার্টটা ওপেন আছে সেই পার্টটাকে ক্লোজ করে দেওয়া যাবে। তার ফলে কি হবে, তখন যদি ওয়েল্ডিং শপে যারা বাইরে ওয়েল্ডিং এর কাজের সাথে ওয়েল্ডিং করছে না কিন্তু ওয়েল্ডিং এর কাজের সাথে যুক্ত ব্যক্তিরা কিন্তু এই আর্কের রে থেকে বাঁচবে। ঠিক আছে, এটাকে বলছে মুভেবল স্ক্রিন। এটাকে ঠেলে ঠেলে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়া সম্ভব, এর তলায় চাকা লাগানো আছে। এবার দেখো, ডিসপ্লে পোস্টার, কি পোস্টার দিতে হবে, ডু নট লুক অ্যাট ইলেকট্রিক আর্ক। সবাই তো জানে না, এসে ইলেকট্রিক আর্কের দিকে তাকিয়ে দিল, তার আর্কাই হয়ে যাবে। তো আর্কাই হয়ে যাবে, তো এটা তো ঠিক নয়। সেই জন্য ওখানে ওয়েল্ডিং শপে একটা পোস্টার দিয়ে দেওয়া উচিত, লিখে দেওয়া উচিত যে ডু নট লুক অ্যাট ইলেকট্রিক আর্ক। ফায়ার ফাইটিং এক্সটিংগুইজার, ফায়ার ফাইটিং এক্সটিংগুইজার আছে, ওয়ার্কশপে দেখেছো তোমরা। তো শুড বি কেপ্ট উইদিন দ্য ওয়েল্ডিং শপ, এটা ওয়েল্ডিং শপে হাতের কাছে কিন্তু রাখতে হবে যাতে সহজেই এটা পাওয়া যায়, এবং এটা ওয়ার্কিং কন্ডিশনে থাকতে হবে। স্টোর দ্য স্ক্র্যাপ পিস ইন এ কন্টেনার, স্ক্র্যাপ যেখানে সেখানে ফেলে দেওয়া যাবে না, এর ফলে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। সেই জন্য একে কি করতে হবে, একটা নির্দিষ্ট জায়গায় এই স্ক্র্যাপ পিস একটা কন্টেনারের মধ্যে রাখতে হবে। ন্যাচারাল লাইট, ওয়াটার অ্যান্ড ট্রান্সপোর্ট ফেসিলিটি মাস্ট বি অ্যাভেলেবল ইন দ্য ওয়েল্ডিং শপ। ওয়েল্ডিং শপে আগেই বলেছি ওয়েল ভেন্টিলেটেড লাইট এয়ার তো থাকতে হবে, সঙ্গে ওয়াটার এবং ট্রান্সপোর্ট ফেসিলিটি থাকতে হবে। আচ্ছা, ফার্স্ট এড বক্স তো অবশ্যই ওয়েল্ডিং শপে থাকতে হবে। কোনো কিছু ঘটে গেলে ফার্স্ট এড বক্সের মধ্যে থেকে যাতে আমরা ফার্স্ট এডটা অন্তত তাকে দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, আর্ক ওয়েল্ডিং বুথ শুড বি পেন্টেড ইন ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার কেন, ব্ল্যাক কালার অন্য কালার সব চুষে নেয়, তাহলে আর্কটা স্ক্যাটার্ড হবে না। তো সেই কারণে ব্ল্যাক কালারের কিন্তু আমি যেখানে ওয়েল্ডিং বুথ বানাবো, বুথের যে দেয়ালগুলো কিন্তু ব্ল্যাক কালারের পেন্ট করতে হবে। অন্য কালার হলে সেখানে কিন্তু স্ক্যাটার রেডিয়েশনটা বেশি হবে। তাই এই গেল ওয়ার্কশপের ভেতরে যে সেফটি। এবার আমরা মেশিন সেফটি সম্বন্ধে দেখিনি, মেশিনের আমরা কি কি সেফটি অবলম্বন করব। মেশিন সেফটিতে দেখো, ডু নট কিপ দ্য মেশিন ইন ওপেন স্পেস। ওপেন স্পেসে কিন্তু মেশিন রাখা যাবে না, হঠাৎ বৃষ্টি এসে যেতে পারে, মেশিন ভিজে যেতে পারে। ঠিক আছে, এর ফলে মেশিন খারাপ হয়ে যেতে পারে। সুতরাং মেশিনের জন্য আমাকে কিন্তু ওপেন স্পেসে মেশিন রাখা যাবে না, ওয়ার্কশপের ভেতরে রাখতে হবে। ডু নট ডিসকানেক্ট দ্য কুলিং ফ্যান অফ এ ওয়েল্ডিং জেনারেটর। ওয়েল্ডিং জেনারেটর, ওয়েল্ডিং মেশিন যাই হোক, ওর ভেতরে যে এয়ার কুল মেশিন আছে সেখানে সবসময় একটা ফ্যান চলে, যাতে করে মেশিনটা হিটেড না হয়ে যায়, কুল থাকে। তো সেই কারণে আমাকে কিন্তু কুলিং ফ্যানটা চলছে কিনা চেক করতে হবে। আর একটা মেশিন আছে যেটা অয়েল কুল, ঠিক আছে, ট্রান্সফরমার। তো ট্রান্সফরমার মেশিন অয়েল কুল বা এয়ার কুলও হতে পারে। তো এয়ার কুল হলে ফ্যানটা দেখে নেবো, আর অয়েল কুল হলে এই ট্রান্সফরমার অয়েলের যে লেভেলটা আছে সেই লেভেলটা ঠিক আছে কিনা সেটা কিন্তু পিরিয়ডিক্যালি আমাকে চেক করতে হবে।
replace the carbon bushes of the DC welding generator wherever necessary. তো কার্বন বুশ কি করে না, কমিউটেটর যে ডিসিটা দেয় সেই ডিসিটা ওই জেনারেটরের টার্মিনালে নিয়ে যায়, যেখান থেকে আমরা আউটপুটটা নিই। তো এই কার্বন বুশটা চেক করতে হবে, যদি কার্বন বুশটায় কোনো ডিফেক্ট এসে যায় তাহলে কিন্তু এটা চেঞ্জ করে দিতে হবে, রিপ্লেস করতে হবে। আচ্ছা, আর মেশিন যে পরিষ্কার করা হবে ওয়েল্ডিং মেশিন, সেই মেশিন কিন্তু জল দিয়ে কখনোই পরিষ্কার করা যাবে না। ডু নট ক্লিন এনি ওয়েল্ডিং মেশিন উইথ ওয়াটার। দ্য ডাস্ট অ্যান্ড আদার ইম্পিউরিটিস আর টু বি রিমুভড বাই ড্রাই এয়ার অনলি। ড্রাই এয়ার দিয়ে তুমি কিন্তু ডাস্ট বা আদার ইম্পিউরিটিস মেশিনের পরিষ্কার করতে পারবে, তবে এটা যেন ড্রাই এয়ার হয়, যাতে ময়েশ্চার না থাকে। অপারেট অল কন্ট্রোল নবস অ্যান্ড হ্যান্ডেল জেন্টালি। মানে খুব জোরে জোরে ঘুরিয়ে দিলাম, অ্যাম্পিয়ার বাড়িয়ে দিলাম, বা রানিং অবস্থায় অ্যাম্পিয়ার বাড়িয়ে দিলাম, ওয়েল্ডিং চলছে অ্যাম্পিয়ার বাড়াচ্ছি, এরকম যেন না হয়, তাহলে কিন্তু মেশিনটা খারাপ হয়ে যেতে পারে। তো সেই জন্য আমাদের জেন্টালি, ভদ্রভাবে আমাদেরকে ওই সুইচগুলো, অল কন্ট্রোল যে নবস আছে, অ্যাম্পিয়ারস নব হোক, ভোল্টেজ নব হোক, সেটাকে কিন্তু আমাকে ঘোরাতে হবে। আর ওয়েল্ডিং করার সময় একদমই কিন্তু নয়, সেটা মেশিন যখন রেস্টিং পজিশনে থাকবে তখন কিন্তু এটা করতে হবে। অ্যাভয়েড লুজ কানেকশন at the main fuse, starting switch etc. লুজ কানেকশন তো থাকাই চলবে না। লুজ কানেকশন তাহলে ওখানে আমাদের এত অ্যাম্পিয়ার নিয়ে কাজ, সেখানে কিন্তু সমস্যা হবে, গরম হবে এবং ওখানটা কেটে যেতে পারে বা আদার অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। সুইচ অফ দ্য মেন পাওয়ার সাপ্লাই ওয়েন ওয়েল্ডিং কমপ্লিটেড। ওয়েল্ডিং যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাকে মেশিনটা অন রেখে চলে গেলে হবে, তখন কিন্তু আমাকে মেন পাওয়ার সাপ্লাই থেকে মেশিনটাকে ডিসকানেক্ট করে তবে আমরা কিন্তু ওখান থেকে বেরোবো। এরপর আমরা দেখে নেব কিছু অ্যাক্সেসরিজ সেফটি, আনুষঙ্গিক আরো কিছু সেফটি আছে, সেগুলো সম্বন্ধে একটু আমরা দেখে নেব। Ensure the welding and earth cable are of standard amperage. দেখো, আমরা যদি 400 অ্যাম্পিয়ারের মেশিন ইউজ করি, আমাদের যদি হাইয়েস্ট লেভেল 400 অ্যাম্পিয়ার হয়, তোমরা জানো যে অ্যাকর্ডিং টু থিকনেস আমাদের ইলেকট্রোড আমরা ডায়ামিটার চুজ করি, এবং ইলেকট্রোড ডায়ামিটার চুজ করার, ইলেকট্রোডের যে ডায়ামিটার সেই ওয়াইজ আমরা অ্যাম্পিয়ার চুজ করি। তো অ্যাম্পিয়ারটা আমরা চুজ করলাম, কিন্তু আমার যেন এই আর্থ কেবল বা ওয়েল্ডিং কেবল, মেশিন থেকে যে দুটো কেবল আসছে, একটা জবে যাচ্ছে আর একটা আছে আমার ইলেকট্রোড হোল্ডারে, সেই কেবলগুলো যেন স্ট্যান্ডার্ড অ্যাম্পিয়ারেজের হয়। মানে মেশিন যে অ্যাম্পিয়ার অবধি আউটপুট আছে সেটা তো থাকতেই হবে, তার আন্ডার যেন না হয়। তাহলে স্ট্যান্ডার্ড অ্যাম্পিয়ারেজের, তাহলে 400 অ্যাম্পিয়ারের মেশিন ইউজ করলে 400 অ্যাম্পিয়ারের কেবল যেন থাকে, 600 অ্যাম্পিয়ারের মেশিন ইউজ করলে 600 অ্যাম্পিয়ারের যাতে আমার কেবল থাকে, নাহলে কেবল গরম হয়ে যাবে এবং বেশি দিন চলবে না এবং জিনিসটা ঠিক হবে না। The cable are to be joined only by socket. সকেট দিয়ে কেবল জয়েন করতে হবে, ওই কেবলকে বের করে কোনো মন্দে টেম্পোরারি জয়েন করা কিন্তু চলবে না। Use the right capacity of electrode holder and earth clamp. ইলেকট্রোড হোল্ডার, যেমন কেবল বলেছি যে রাইট স্ট্যান্ডার্ড অ্যাম্পিয়ারেজের নিতে হবে, সেরকম ইলেকট্রোড হোল্ডার এবং আর্থ ক্ল্যাম্প এই দুটো কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাম্পিয়ারেজের নিতে হবে। ঠিক আছে, তো 400 অ্যাম্পিয়ারের মেশিনে 400 অ্যাম্পিয়ারের কিন্তু আমাকে ইলেকট্রোড হোল্ডার আর আর্থ ক্ল্যাম্প মার্কেট থেকে নিতে হবে। আচ্ছা, এনশিওর দ্য কেবলস আর ইন গুড কন্ডিশন অ্যান্ড ফুললি ইনসুলেটেড। কেবলের উপরে যে ইনসুলেটিং কভার আছে সেটা যেন গুড কন্ডিশনে থাকে, এটা কিন্তু দেখে নিতে হবে। অ্যাভয়েড ডাইরেক্ট কন্ট্যাক্ট অফ ইলেকট্রোড হোল্ডার উইথ ওয়ার্ক টেবিল।
মেশিন অন আছে, তাহলে ইলেকট্রোডের হোল্ডারটা যদি আমি রেখে দিই তাহলে কি হবে, তাহলে ওখানে ফ্লাশ হয়ে যাবে, কারণ শর্ট সার্কিট হয়ে যাবে। তো সেই কারণে আমাকে কি করতে হবে, যে ইলেকট্রোড হোল্ডারটাকে আমাকে কিন্তু ইনসুলেটেড হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে রাখতে হবে। আমি টেবিলের মধ্যে রেখে দিলাম, মেশিন অন করলাম, স্পার্ক শুরু হয়ে গেল। Avoid temporary arrangement to join cable or to connect earth clamp with the table or job. টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট করে মেশিন চালানো যাবে না, একদম ঠিকঠাক করে সকেট দিয়ে টাইট করে তবে কিন্তু মেশিন চালাতে হবে। ইউজড প্রপারলি ইনসুলেটেড ইলেকট্রোড হোল্ডার, ইলেকট্রোড হোল্ডার যেটা ইউজ করব সেটা প্রপারলি ইনসুলেটেড আছে কিনা সেটা দেখতে হবে, মানে ওর উপরে যে কাঠের এটা থাকে সেটা যেন প্রপার আছে, ইনসুলেটেড ম্যাটেরিয়াল জানো তো, মানে যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না। তো সেই অ্যারেঞ্জমেন্ট যাতে ঠিকঠাক থাকে সেটা হোল্ডার দেখলেই তোমরা বুঝতে পারবে, যে হোল্ডারটা ধরে আমরা ওয়েল্ডিং করব। অ্যাভয়েড ওভার রানিং অফ ট্রলি হুইল ইটিসি, কেবেলের উপর দিয়ে যেন ট্রলি বা হুইল নিয়ে চলে গেলাম, তাহলে কি হবে, ওটা কেবেলটা ক্ষতিগ্রস্ত হবে অন দা ওয়েল্ডিং কেবেল। তাহলে ওয়েল্ডিং কেবেলের উপর দিয়ে ট্রলি বা হুইল কোনো নিয়ে চলে গেলাম উপর দিয়ে, এটা কিন্তু হবে না, এটা চলবে না, তাহলে কেবেলটা নষ্ট হয়ে যাবে। ডু নট আন্ডারটেক এনি মেইনটেনেন্স অন ওয়েল্ডিং মেশিন আনলেস দে আর ডিসকানেক্টেড ফ্রম দ্য মেইন সাপ্লাই, মানে কোনো মেইনটেনেন্স যদি করতে যায়, কোনো কিছু অসুবিধা হচ্ছে, আমি মেশিনটাকে ইলেকট্রিক কানেকশনের সাথে অন রেখে আমি কিন্তু কোনো মেইনটেনেন্স করব না, তাহলে আগে ডিসকানেক্ট করব, তারপর মেশিনটা আমি খুলে দেখব যে কি হয়েছে, কোনো জায়গায় কেটে গেছে কিনা, কোনো লুজ কানেকশন হয়েছে কিনা, এগুলো কিন্তু আমি তখন চেক করব। আচ্ছা, হ্যাভ অল ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ইন্সপেক্টেড পিরিয়ডিক্যালি বাই এ কোয়ালিফাইড ইলেকট্রিশিয়ান, কোয়ালিফাইড ইলেকট্রিশিয়ান দিয়ে আমি কিন্তু যত আমার যে মেশিন এবং আনুষঙ্গিক যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো কিন্তু আমি চেক করাবো পিরিয়ডিক্যালি, কিছুদিন অন্তর অন্তর। ডিফেক্ট শুড বি এলিমিনেটেড বিফোর দে বিকাম সিরিয়াস, কারণ এর ফলে কি হবে, সে সিরিয়াস কোনো অ্যাক্সিডেন্ট ঘটার আগে আমি যদি পিরিয়ডিক্যালি চেক করি তাহলে আমার বা ইলেকট্রিশিয়ানের চোখে এটা পড়বে এবং সে বলবে যে এটাকে চেঞ্জ করার দরকার আছে, তখন আমরা ওটা চেঞ্জ করব। এই গেল এসএমএডব্লিউ বা এমএমএডব্লিউর চারটে সেফটি, একটা হচ্ছে পার্সোনাল সেফটি, একটা শপ সেফটি, একটা মেশিন সেফটি, আর একটা অ্যাক্সেসরি সেফটি। এরপর আমরা সেফটি প্রিকশন ইন গ্যাস ওয়েল্ডিং অ্যান্ড গ্যাস কাটিং, গ্যাস ওয়েল্ডিং এবং গ্যাস কাটিং এর সেফটি প্রিকশন দেখেন। দেখো, এর যে জেনারেল সেফটি গুলো আছে যেগুলো সবসময় আমাদের খেয়াল রাখতে হবে, সেগুলো হলো নেভার ইউজ অয়েল অর গ্রিস ইন এনি পার্ট অফ অ্যাসেম্বলি অফ গ্যাস ওয়েল্ডিং। গ্যাস ওয়েল্ডিং এ জানো যে সিলিন্ডারের সাথে আমাদের রেগুলেটর অ্যাটাচমেন্ট করতে হয়, রেগুলেটরের সাথে হোস পাইপের অ্যাটাচমেন্ট, হোস পাইপের সাথে ব্লো পাইপের অ্যাটাচমেন্ট করতে হয়। তাহলে অ্যাটাচমেন্ট করতে গিয়ে যদি অসুবিধা হয় তখন আমরা ওখানে কিন্তু অয়েল গ্রিস এগুলো কিন্তু ইউজ করতে পারবো না, কারণ এগুলো কজ অ্যান এক্সপ্লোশন, বিস্ফোরণ ঘটে যেতে পারে। All inflammable materials should be kept away from the welding area. বলেছি যে ওয়েল্ডিং ওয়ার্কশপে বা ওয়েল্ডিং এরিয়া থেকে আমার যত দাহ্য বস্তু আছে সেগুলো কিন্তু ওখানে রাখা যাবে না, বাইরে, একদম বাইরে। অলওয়েজ ওয়্যার গগলস উইথ প্রপার ফিল্টার লেন্স ডিউরিং ওয়েল্ডিং, যখন আমরা গ্যাস ওয়েল্ডিং করব তখন প্রপার ফিল্টার লেন্স দিয়ে আমরা কিন্তু ওই চশমা পরে করব, নাহলে যে কোনো সময় স্পার্ক এসে যেতে পারে এবং আমাদের চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। ওয়্যার ফায়ার রেজিস্ট্যান্স ক্লথ, মানে যেটা হঠাৎ করে ধরো ব্যাকফায়ার হলো, গ্যাস ওয়েল্ডিং এর সময় ব্যাকফায়ার হয়, হঠাৎ করে ব্যাকফায়ার হলো, ব্যাকফায়ারের সময় আগুন এসে আমার ক্লথে লাগলো, কিন্তু ক্লথ যেন কি ফায়ার রেজিস্ট্যান্স থাকে, মানে ধরে যাবে না, মানে নাইলন টাইপ নয়। তাহলে অ্যাসবেস্টস গ্লাভস এন্ড অ্যাপ্রন হোয়াইল ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং বা গ্যাস কাটিং। নেভার ওয়্যার নাইলন টাইপ অফ ক্লথ হোয়াইল ওয়েল্ডিং, নাইলন টাইপ ক্লথ ইউজ করা যাবে না ওয়েল্ডিং অথবা কাটিং এর সময়।
রেকটিফাই দ্য লিকেজ, নোটিস আইডেন্টিফাই, গ্যাস লিকেজ কোথাও হচ্ছে কিনা সেটা কিন্তু তোমাকে রেকটিফাই, ওই অল্প একটু বেরোচ্ছে ওকে তো কিছু হবে না, এরকম কিন্তু ল্যাগ থাকা চলবে না। অলওয়েজ কিন্তু একটু যদি কোথাও লিকেজ হয় সেটা কিন্তু আমাদেরকে চেক করতে হবে। এবং লিকেজ ক্যান বি লিড এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, অল্প একটু লিকেজ হচ্ছে ওতে কিছু হবে না, এরকম কিন্তু মেন্টালিটি বা ল্যাগ থাকা উচিত নয় ওয়েল্ডারের, তাহলে কিন্তু সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। অ্যাসিটিলিন আমরা চেক করব শপ ওয়াটার দিয়ে, আর অক্সিজেন লিকেজ হচ্ছে কিনা এটা চেক করব প্লেন ওয়াটার দিয়ে। অলওয়েজ কিপ ফায়ার এক্সটিংগুইশিং ডিভাইস হ্যান্ডি অ্যান্ড ইন ওয়ার্কিং অর্ডার। ফায়ার এক্সটিংগুইশার যেটা আমাদের ওয়েল্ডিং শপে আছে, কার্বন ডাইঅক্সাইড টাইপ, ফোম টাইপ, এগুলো কিন্তু আমরা হ্যান্ডি মানে হাতের কাছেই যেন পাই এবং ওয়ার্কিং অর্ডারে যেন থাকে, এক্সপায়ারি হয়ে গেছে এরকম কিন্তু নয়। মাঝে মাঝে দেখতে হবে যে ফায়ার এক্সটিংগুইশার গুলো যে দেয়ালে ঝুলছে সেগুলো যেন ঠিক এক্সপায়ারি হয়নি, এখনো ওয়ার্কিং কন্ডিশনে আছে। while leaving the ওয়ার্ক এরিয়া থেকে তুমি যখন চলে যাচ্ছ, তোমার যখন ছুটি হয়ে যাচ্ছে, তোমার যখন ক্লাস শেষ হয়ে যাচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস, তখন কিন্তু মেক শিওর দ্য প্লেস ইজ ফ্রি ফ্রম এনি ফর্ম অফ ফায়ার। কোথাও একটা ধুক ধুক করে আগুন জ্বলছে, তুমি বাড়ি চলে গেলে অনেক পরে, ওটা কিন্তু এক্সপ্লোশন হতে পারে। তাহলে ওই ওয়ার্ক এরিয়া ওয়ার্কশপটা ছাড়ার পূর্বে তোমাকে কিন্তু ভালো করে জায়গাটা দেখতে হবে যে কোথাও কোনো আগুনের ফুলকি আছে কিনা, জ্বলছে কিনা। অলওয়েজ ইউজ স্পার্ক লাইটার ফর ইগনিটিং ব্লো পাইপস। ব্লো পাইপ যখন আমরা ইগনিশন করব, ধরাবো, তখন কিন্তু আমরা যখন ফ্লেম তৈরি করব তখন কিন্তু আমরা সবসময় স্পার্ক লাইটার ইউজ করব, ঠিক আছে? অন্য কোনো লাইটার কিন্তু ইউজ করব না বা দেশলাই ইউজ করব না, আমরা কিন্তু আমাদের প্রপার যে স্পার্ক লাইটার আছে স্পার্ক লাইটার দিয়েই কিন্তু আমরা ইগনিশন করব। নো স্মোকিং নোটিস শুড বি প্লেসড ইন ওয়ার্কশপ, কারণ যেখানে গ্যাস ওয়েল্ডিং গ্যাস কাটিং হচ্ছে, যেখানে আমাদের ফুয়েল গ্যাস রয়েছে, সেখানে কিন্তু নো স্মোকিং একটা নোটিস কিন্তু থাকা উচিত সব জায়গায়, সব ওয়ার্কশপ। এবার দেখো সেফটি কনসার্নিং গ্যাস সিলিন্ডার। গ্যাস সিলিন্ডারের কি কি, গ্যাস সিলিন্ডার সম্বন্ধে কি কি আমরা সেফটি নেব। ডু নট রোল গ্যাস সিলিন্ডার ফর শিফটিং। অনেকে আছে সুই দিল, রোল করে গড়গড় করে নিয়ে চলে গেল, এরকম কিন্তু হবে না। এইভাবে কিন্তু গ্যাস সিলিন্ডার রোল করে নিয়ে যাওয়া যাবে না। তাহলে কি করে নিয়ে যাব না, অলওয়েজ ইউজ এ ট্রলি টু ক্যারি দ্য সিলিন্ডার। দেখবে ওয়ার্কশপে ট্রলি আছে চাকা দেওয়া, ওর মধ্যে চেন দিয়ে বেঁধে আমাকে কিন্তু গ্যাস সিলিন্ডার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। ডু নট ড্রপ দ্য গ্যাস সিলিন্ডার। গ্যাস সিলিন্ডার কিন্তু ড্রপ করা যাবে না উপর থেকে। ক্লোজ দ্য সিলিন্ডার ভালভস when not in use or empty। সিলিন্ডার ভালভ আমাকে সব সময় বন্ধ রাখতে হবে যখন কাজ হচ্ছে না, অথবা এমটি সিলিন্ডার, এমটি আছে, খোলা আছে, অল্প কিন্তু গ্যাস ভেতরে থাকতে পারে, ওখান থেকে এক্সপ্লোশন হতে পারে। সুতরাং ওই রকম কোনো রিস্ক আমি নেব না, সব সময় বন্ধ থাকবে, শুধুমাত্র যখন আমি ওয়েল্ডিং বা কাটিং করব তখনই খুলব। Keep the empty cylinder and full cylinder separately। এমটি সিলিন্ডার যেখানে রাখবো সেখানে দেয়ালে এমটি সিলিন্ডার বলে লিখে দেবো, এবং যেখানে ফুল সিলিন্ডার আছে সেখানে কিন্তু ফিল সিলিন্ডার বলে লিখে দেবো, দুটো আলাদা জায়গায় রাখবো। অলওয়েজ ওপেন দ্য সিলিন্ডার ভালভ স্লোলি অ্যান্ড নট মোর দ্যান 1.5 টার্ন। যখন আমি সিলিন্ডার ওপেন করছি, ওয়েল্ডিং করব বা কাটিং করব, তখন কিন্তু স্লোলি করব, মানে কোনো হ্যামার দিয়ে ঠুকে ইউজ করলাম, মানে খুলতে পারছি না হ্যামার দিয়ে ঠুকে করলাম, এইভাবে কিন্তু করব না। সিলিন্ডারে কিন্তু অ্যারো দেয়া আছে কোন দিকে ওপেন হবে, সেটা অ্যারোটা ভালো করে আগে দেখে নেবে, দেখে নিয়ে সিলিন্ডারটাকে সিলিন্ডার কি দিয়ে ওপেন করবে, এবং সেটা কি হবে না 1.5 টার্ন হবে, মানে 1.5 পাকের বেশি নয়। হঠাৎ যদি কোনো মানে কনফিউজনেস এসে যায়, যখন হঠাৎ করে কোনো ঘটনা ঘটে,
তখন কিন্তু 1.5 টার্ন বন্ধ করলে ওটা বন্ধ হয়ে যাবে। ইউজ অলওয়েজ কারেক্ট সাইজ সিলিন্ডার। সিলিন্ডার কি অনেক সাইজ আছে, তার মধ্যে আমার কোনটা কারেক্ট সাইজ সেটা দিয়েই করতে হবে, নাহলে কিন্তু সিলিন্ডারটা বন্ধ খুলতে অসুবিধা হবে, ভালভটা এতে ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, তো স্ট্যান্ড অ্যাসাইড হোয়েন ক্র্যাকিং দ্য সিলিন্ডার। ক্র্যাকিং কি না, যখন আমার নতুন সিলিন্ডার আছে, সিলিন্ডার ভালভে অনেক ময়লা থাকে, তো সেই ডাস্ট পার্টিকেল গুলোকে আমরা হটানোর জন্য, যদি আমরা সিলিন্ডার এলো এবং আমরা কি করলাম, রেগুলেটর ওখানে অ্যাটাচ করে দিলাম, তাহলে কি হবে, যখন আমি সিলিন্ডার খুলবো তখন কি হবে, যত ডাস্ট পার্টিকেল এসছে ট্রান্সপোর্টেশনে রাস্তায়, তখন কি হবে, ওই ডাস্ট পার্টিকেল গুলো রেগুলেটরের মধ্যে ঢুকে যাবে। রেগুলেটরের মধ্যে জানো ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামে গিয়ে ব্লকেজ হবে, প্যাসিভ ব্লক করবে। তো সেই কারণে আমরা কি করব, নতুন সিলিন্ডার এলে তাকে সিলিন্ডারকে খুলে একবার বন্ধ করে দেব কয়েক সেকেন্ডে। তার ফলে কি হবে, সিলিন্ডারের ভেতরে যে হাই প্রেসার গ্যাস আছে ও কি করবে, ওই সিলিন্ডারের ভালভে যে ডাস্ট পার্টিকেল আছে সেগুলোকে ওখান থেকে উড়িয়ে দেবে। এবং ক্র্যাক যখন করব, এটাও বলে রাখি, সিলিন্ডারের যে আউটপুটটা, সেই আউটপুটটা যেন নিজের দিকে না থাকে, তাহলে ওটা খুললেই তোমার মুখে এসে মারবে। তাহলে ওই সিলিন্ডার খোলার সময় যে সিলিন্ডারের যে ভালভ সবসময় তোমার অপোজিট দিকে থাকবে। ওকে, তাহলে স্ট্যান্ড অ্যাসাইড when cracking the cylinder, do not remove the cylinder key from the cylinder during welding or cutting। যখন ওয়েল্ডিং বা কাটিং চলছে তখন কিন্তু সিলিন্ডারের যে কি সেটা কিন্তু খুলে অন্য জায়গায় আলমারিতে ড্রয়ারে রেখে দিলে হবে না, ওখানেই রাখতে হবে, কারণ হঠাৎ যদি সিলিন্ডার বন্ধ করতে হয় তাতে যেন সিলিন্ডারের কিটা পাওয়া যায়। ঠিক আছে, এটা সবসময় মনে রাখতে হবে। It will help to close the cylinder quickly in case of an emergency। বুঝতে পারলে, always keep the cylinder in upright position। সিলিন্ডারকে সবসময় দাঁড় করিয়ে রাখতে হবে, শুইয়ে নয় কিন্তু, কারণ আমরা যে ফুয়েল গ্যাসের সিলিন্ডারটা ইউজ করি, অ্যাসিটিলিন সিলিন্ডার, ওর মধ্যে অ্যাসিটোন আছে, তো অ্যাসিটোনের মধ্যে ওই অ্যাসিটিলিন গ্যাস ডিজলভ অবস্থায় আছে, তো যদি আমি সিলিন্ডারটাকে শুইয়ে রাখি তাহলে কি হবে, অ্যাসিটোন মুখ দিয়ে বের হয়ে যাবে। তাহলে অলওয়েজ সিলিন্ডার কিন্তু আপরাইট কন্ডিশনে রাখতে হবে। ঠিক আছে, এটা অ্যাসিটিলিন হোক বা অক্সিজেন হোক, দুটোকেই আপরাইট কন্ডিশনে আমরা রাখবো। অলওয়েজ ক্র্যাক দ্য সিলিন্ডার ভালভস টু ক্লিন। ক্র্যাকিং তো বললাম কি না, একবার সিলিন্ডার কি দিয়ে ওপেন করে সিলিন্ডারকে আবার বন্ধ করে দেওয়া, যাতে ডাস্ট পার্টিকেল গুলো ভালভ থেকে উড়ে যায়, তারপর আমি রেগুলেটর অ্যাটাচ করব। ঠিক আছে, এরপর দেখে নিই আর এর আনুষঙ্গিক সেফটি গুলো কি আছে, অ্যাক্সেসরি সেফটি দেখো, ইউজ অনলি ব্ল্যাক কালার হোস ফর অক্সিজেন। অক্সিজেন সব সময় সিলিন্ডারও ব্ল্যাক কালারের হবে, এর হোস পাইপও কিন্তু ব্ল্যাক কালারের হবে। আর মেরুন কালারের কোনটা হবে না, অ্যাসিটিলিন। ঠিক আছে, এবার ব্লো পাইপের যে নব আছে সেটাও তুমি ওই কালার দেখে বুঝতে পারবে, সবসময় ব্ল্যাক অ্যান্ড মেরুন, ব্ল্যাক ফর অক্সিজেন আর মেরুন ফর অ্যাসিটিলিন। Avoid damage to hose pipe caused by rubbing against hard or sharp edges। এই ড্যামেজ হোস পাইপকে সবসময় তোমাকে অ্যাভয়েড করতে হবে, যেটা কি হয়েছে না, রাবিং হয়েছে এগেনস্ট হার্ড অ্যান্ড শার্প এজ, কোনো ধরো প্লেটের যে প্রান্ত সেইটা ওখানে পড়ে গেছে, কেটে গেছে, এই করা চলবে না, কারণ ওখান দিয়ে লিকেজ হতে পারে। আচ্ছা, blow out the hose pipe before connecting to the blow pipe to remove dirt and dust। এবার হোস পাইপ মানে যে গ্যাস আমাকে ট্রান্সমিট করে নিয়ে যাচ্ছে সিলিন্ডার থেকে ব্লো পাইপে, যেটা ধরে আমি ওয়েল্ডিং করছি ওটাকে বলি ব্লো পাইপ। ব্লো পাইপে যে আমার নিয়ে যাচ্ছে, তো ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে কে, হোস পাইপ। তো হোস পাইপের ভেতরে ডাস্ট থাকতে পারে, তাহলে সেটা গিয়ে আমার ব্লো পাইপে ঢুকে যাবে। তাহলে আমি কি করব, হোস পাইপ অ্যাটাচ করার আগে আমি কি করব, ব্লো আউট করব, ওই মানে ব্লো পাইপে লাগাবো না, কিন্তু সিলিন্ডারে লাগিয়ে সিলিন্ডার ওপেন করব, তাহলে কি হবে, ওই ভেতর থেকে ডাস্ট পার্টিকেল বেরিয়ে যাবে। প্রোটেক্ট দ্য রেগুলেটর ফ্রম ওয়াটার, ডাস্ট, অয়েল। ওয়াটার, ডাস্ট এবং অয়েল থেকে আমাকে রেগুলেটরকে প্রোটেক্ট করতে হবে, নাহলে রেগুলেটর খারাপ হয়ে যাবে। ইন ইভেন্ট অফ ব্যাকফায়ার
এটা ভালো করে খুব শুনবে, ইভেন ইভেন্ট অফ ব্যাকফায়ার, যদি ব্যাকফায়ার হয় তাহলে কিন্তু ক্লোজ বোথ অফ দ্য ব্লো পাইপ ভালভস। ব্যাকফায়ার বা ফ্লাশব্যাক যদি হয় তাহলে কিন্তু ব্লো পাইপে তুমি যেটা ধরে ওয়েল্ডিং করছো ওটা ব্লো পাইপ, তার দুটো ভালভ আছে, একটা অক্সিজেন একটা অ্যাসিটিলিন, তাহলে ওইখানে কিন্তু দুটো ভালভ তোমাকে বন্ধ করে দিতে হবে। কিন্তু দুটো ভালভ বন্ধ করার সময় অক্সিজেন ফার্স্ট, অক্সিজেন প্রথম বন্ধ করতে হবে, কারণ অক্সিজেন জ্বলতে সাহায্য করে। অক্সিজেন বন্ধ করলে আমরা ব্যাকফায়ার থেকে মুক্তি পেতে পারি। তাহলে অক্সিজেন ফার্স্ট বন্ধ করলে তারপরে আমরা কি করব না, ডিপ দ্য ব্লো পাইপ ইন ওয়াটার। তাহলে দুটো ভালভই আমরা বন্ধ করব, কিন্তু অক্সিজেন প্রথম আমরা বন্ধ করব, তারপর আমরা জলে ব্লো পাইপটা ডুবিয়ে দেবো। তাহলে এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে, ব্যাকফায়ার এবং ফ্লাশব্যাক হওয়ার সময় অক্সিজেন ভালভ কিন্তু প্রথমে বন্ধ করব। While igniting the flame point the blowpipe nozzle in a safe direction. আমি যখন ব্লো পাইপের যে নজেল আছে, ব্লো পাইপের যে নজেল আছে, আমি স্পার্ক লাইটার দিয়ে করছি, জ্বালাচ্ছি, তখন কিন্তু এটা আমার মুখের দিকে নিয়ে যদি করি, বা অন্য আমার কেউ দাঁড়িয়ে আছে কলিগস বা আমার স্টুডেন্টস, ঠিক আছে, ওর দিকে করি, তাহলে কি হবে, হঠাৎ করে জ্বলে যাবে, চলে গেলে কি হবে, ও অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো আমি এটা সেফ কন্ডিশনের দিকে রাখবো, ঠিক আছে, যাতে করে আগুনটা বেরোলেও যেন ওই দিকে সেফ ডিরেকশনে যায়, তার ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকবে না। While extinguish the flame, যখন আমি ফ্লেমটাকে নেভাবো, এমনি নরমালি আমি বন্ধ করতে চাইছি, shut off the acetylene valve first। তাহলে ওখানে কি বলেছিলাম, ব্যাকফায়ার বা ফ্লাশব্যাক হলে অক্সিজেন ভালভ প্রথমে বন্ধ করতে হবে, আর এখানে অ্যাসিটিলিন ভালভ, মানে আমি নিজে বন্ধ করতে চাইছি, তখন কিন্তু অ্যাসিটিলিন ভালভ প্রথম বন্ধ করতে হবে, and then the oxygen to avoid backfire। ঠিক আছে, তাহলে ব্যাকফায়ার অ্যাভয়েড করার জন্য আমাকে অ্যাসিটিলিন ভালভ প্রথম বন্ধ করতে হবে, কিন্তু মাথায় রাখবে যে আমি কিন্তু নিজে বন্ধ করছি, আমি কিন্তু গ্যাস প্ল্যান্ট নিজে বন্ধ করছি, গ্যাস ফ্লেম নিজে বন্ধ করছি, ঠিক আছে, আমার কাজ শেষ হয়ে গেছে আমি বন্ধ করছি। কিন্তু যদি অটোমেটিক বন্ধ হয়ে যায় ব্যাকফায়ার বা ফ্লাশব্যাক, তখন কিন্তু অক্সিজেন ফার্স্ট, আর এখানে কিন্তু অ্যাসিটিলিন ভালভ ফার্স্ট। চেক দ্য লিকেজ বিফোর ইউজিং অক্সিঅ্যাসিটিলিন ওয়েল্ডিং ইকুইপমেন্ট। লিকেজ থাকাই যাবে না, আগেও বলেছি, এখনো বলছি, বারবার বলছি। ইউজ এ স্পার্ক লাইটার টু ইগনিট দ্য ফ্লেম। ফ্লেমকে জ্বালানোর জন্য অলওয়েজ স্পার্ক লাইটার ইউজ করবে, দেশলাই গ্যাস লাইটার কিন্তু ইউজ করা যাবে না। প্রেসার অ্যাডজাস্টিং স্ক্রু শুড বি টার্ন স্লোলি। রেগুলেটরে যে প্রেসার অ্যাডজাস্টিং স্ক্রু আছে, মানে যেটা দিয়ে আমরা ওয়ার্কিং প্রেসার পাই, তো দেখেছো তো রেগুলেটরে যে প্রেসার অ্যাডজাস্টিং স্ক্রু আছে, সেটা কিন্তু আমি স্লোলি ঘোরাবো, স্লোলি ঘোরালে আমার ওয়ার্কিং প্রেসার এর কাটা বাড়বে। আমার যদি ওয়ার্কিং প্রেসার বেশি লাগে তাহলে কিন্তু আমার ওই রেগুলেটরের যে প্রেসার অ্যাডজাস্টিং স্ক্রু, সেটা কিন্তু খুব জেন্টালি আমাকে বা স্লোলি টার্ন করতে হবে, খুব জোরে না। আর সপি ওয়াটার শুড বি ইউজড ফর ডিটেক্টিং লিকস। বললাম অ্যাসিটিলিনের জন্য সপি ওয়াটার, সাবান জল দিয়ে লিকস চেক করতে হবে, অক্সিজেনের জন্য প্লেন ওয়াটার দিয়ে চেক করলেও হবে। তো এই হচ্ছে তোমার অ্যাক্সেসরি সেফটি রিগার্ডিং সিলিন্ডার। দেখো এখানে একজন গ্যাস কাটার নিয়ে আছে, ঠিক আছে, উনি লেদার ক্যাপ পরেছে, ওয়েল্ডিং গগলস পরেছে, লেদার জ্যাকেট পরেছে, লেদার গ্লাভস পরেছে, লেদার অ্যাপ্রন পরেছে, লেদার শু পরেছে, দিয়ে উনি কাটিং এর জন্য বা ওয়েল্ডিং এর জন্য পুরো প্রস্তুত। তো আজকের ক্লাসে আমরা কি দেখলাম, যে আজকে দেখলাম যে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং অথবা ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং এর জন্য পার্সোনাল সেফটি, সফট সেফটি, মেশিন সেফটি, অ্যাক্সেসরি সেফটি, আর দেখলাম ওয়েল্ডিং এবং কাটিং এর জন্য কি কি সেফটি নেব, এবং তার আনুষঙ্গিক যে সেফটি গুলো আছে সেগুলো সম্বন্ধে দেখলাম। এবং মনে রাখবো সবসময় যে সেফটি ছাড়া কিন্তু কোনো কাজ নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবে। এখানেই আজকে আমার ক্লাস শেষ করলাম। হ্যাভ এ নাইস ডে।